This time is Liton Kumar Das opens his account with the big 8. সাকিব ছাড়াই সিরিজ জিততে চায় বাংলাদেশ। ধারাবাহিকভাবে উইকেট হারালেও শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর টাইগারদের। 242 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয় কাটিয়ে জবাব দিচ্ছে জিম্বাবুয়েও। জয়ের ব্যাপারে আশাবাদী সমর্থকরা। ইমরুল কায়েসকে খুব থ্যাঙ্কস জানাই, কারণ সে আজকে সাকিবের জায়গাটা কিছুটা হলেও পূরণ করছে। মাশরাফি মুর্তজা ওদের এভরিওয়ান বোলিং খুব ভালো হচ্ছে, সো উই আর হ্যাপি এন্ড আই হোপ বাংলাদেশ উইনার। আজকের ম্যাচে ইনশাআল্লাহ আজকে জিতবো। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলছে পুলিশ। ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখনও অনেকটাই নিষ্প্রাণ, নিরাপত্তা জোরদারের দাবি। ময়মনসিংহে ৮ বছরের শিশু ফরহাদ হত্যা মামলার রায় ঘোষণা। ৬ জনের ফাঁসি, ১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। ওষুধের মেধা সত্ত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাড়ছে না উৎপাদন খরচ, বলছেন সংশ্লিষ্টরা। আরও ১৭ বছর সুফল পাবে বাংলাদেশের মানুষ। এবং মিয়ানমারে ঐতিহাসিক নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা চলছে। নিশ্চিত বিজয়ের পথে সূচির দল এনএলডি, ক্ষমতাসীন দলের পরাজয় স্বীকার। বাংলাদেশ জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। মিরপুরে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ পর্যন্ত 241 রান করেছে স্বাগতিকরা। কন্যা সন্তানের মুখ দেখতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সাকিব আল হাসানের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েসের 50তেই চ্যালেঞ্জিং স্কোর পায় টাইগাররা। 242 রানের টার্গেটে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটাও ভালো হয়নি। তবে বিপর্যয় সামাল দিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত সফররতদের সংগ্রহ 4 উইকেটে 106 রান। প্রথম ওয়ানডের মতো এদিনও টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় 32 রানে তামিম প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত 19 রানে। আগের ম্যাচে ওপেনিংয়ে ব্যর্থ লিটন এদিন 7 রানে ফেরার পর মাহমুদুল্লাহ আউট হন 4 রানে। এরপর কায়েসের সাথে 48 রানের জুটি করে ব্যক্তিগত 21 রানে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিক। উইকেট পতনের মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের 11তম 50 তুলে নিয়ে ইমরুল কায়েস ফেরেন ব্যক্তিগত 76 রানে। তবে সাব্বির নাসির জুটিতে ফাইটিং স্কোরের দিকে এগোতে থাকে বাংলাদেশ। সাব্বির 33 ও নাসির 41 রানে আউট হন। শেষ দিকে অধিনায়ক ম্যাশের 13 রানে 241 রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাবে শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দিলেও দলীয় 23 রানে 2 ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। চাকাভাকে 1 রানে আরাফাত সানি ও চিবাবাকে 14 রানে সাজঘরের পথ দেখান মাশরাফি বিন মুর্তজা। এরপর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা আরভিন রান আউট হন 26 রানে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। খেলার সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। মাকসুম। জি ঈশা, ধন্যবাদ। আসলে কঠিন কোনো বিশ্লেষণ নয় বা কোনো মন গড়া কথা নয়, একেবারে সরল স্বীকারোক্তি বা সরল চিন্তা। এখানকার সমর্থকদের একটাই প্রত্যাশা এবং গত কয়েকটা সিরিজের পারফরমেন্স দেখে তারা বিচার বিশ্লেষণ করছেন, সেটি হচ্ছে বাংলাদেশ এই ম্যাচেও জিতবে এবং আরও একটি সিরিজ জয় তাদের প্রত্যাশা। যাই হোক, কিন্তু দর্শকদের কথা বলবো যে প্রথম ওয়ানডেতে যেটি ছিল যে উপচে পড়া ভিড় দেখেছি আমরা ভেতরে এবং বাইরে, গ্যালারিতেও ছিল এবং ঠিক সমান পরিমাণ দর্শক বা অনেক দর্শক ছিলেন যারা খেলা শুরু হওয়ার অনেক আগে থেকেই তারা স্টেডিয়ামের বাইরে অবস্থান করছিলেন এবং খেলা শুরুর পরে বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন। কিন্তু আজকে যেটি দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে দর্শক কম, ভেতরের গ্যালারি অনেকটাই ফাঁকা এবং বাইরেও দেখা যাচ্ছে যে দর্শক তেমন নাই প্রতিটা গেটে। আমি এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের সামনে আছি, সেখানেও দর্শক খুব একটা না, অল্প কিছু দর্শক আছেন যারা আসলে ভেতরে কি অবস্থা বা ভেতর বাংলাদেশ জিতবে এমন প্রত্যাশা করছেন এবং তাদের
একটাই প্রত্যাশা যে তারাও যেন বিজয় মিছিলে অংশ নিতে পারেন এবং তাদেরও প্রত্যাশা যে আজকের ম্যাচটি জয় করার মাধ্যমে বাংলাদেশ টানা 5টি সিরিজ জয় করতে পারবে। আর জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যানটা বলতে এর আগে বাংলাদেশ 14টি সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, যার মধ্যে জয়ের সংখ্যাটাই বেশি, যার মধ্যে 8টিতে জয় আছে, 8টি সিরিজ জয় আছে বাংলাদেশের এবং 6টি আছে জিম্বাবুয়ের। তো আজকের ম্যাচটি জিতলে যেটি হবে যে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের 2-0 হবে এবং 2-0 ব্যবধানে আরো একটি সিরিজ জিতে তখন 9টি সিরিজ, অর্থাৎ ব্যবধানটা আরো জয় এবং পরাজয়ের ব্যবধানটা আরো বেড়ে যাবে। আর মাশরাফির অধিনায়কত্বের কথাটা বলতে হয়, আগেও বলেছি যে মাশরাফির অধিনায়কত্ব, যারা ক্রিকেটের খবর রাখেন বাংলাদেশে, যারা ক্রিকেট প্রেমী, তারা মাশরাফির ক্রিকেটীয় গুণ, মাশরাফির অধিনায়কত্বের গুণের প্রশংসায় পঞ্চমুখ থাকেন সবসময়। তো তারও একটা ইয়ে আছে যে 28 ম্যাচ এর আগে উনি অধিনায়কত্ব করেছেন এবং তার মধ্যে 16টি জয় আছে, অর্থাৎ এটি জিতলে তার 17 নম্বর যাবে। তো ম্যাচের পরিস্থিতি এখন যা দুই দলেরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থা আছে। তো যাই হোক না কেন, এখন সবারই প্রত্যাশা মাশরাফির অধিনায়কত্ব গুণ এবং খেলোয়াড়দের সব পারফরমেন্সের অনুযায়ী বাংলাদেশই এই ম্যাচটি জিতবে। তো এখন পর্যন্ত এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইসরাত। দর্শক, মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। অপরাধী শনাক্তের ক্ষেত্রে হঠাৎ করেই চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার। আর সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি ও তদারকি না থাকায় চীন থেকে গণহারে আনা হচ্ছে নিম্নমানের সিসি ক্যামেরা। এসব ক্যামেরার চিত্রধারণ ক্ষমতা একেবারেই সীমিত। প্রযুক্তি বিশেষজ্ঞ পুলিশের কর্মকর্তারা বলছেন, উন্নত মানের সিসি ক্যামেরা না হলে লক্ষ্যই ভেস্তে যাবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1 মাস আগেও জরুরি প্রয়োজন না হলে বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা তেমন ব্যবহার ছিল না, কিন্তু ক্রমাগত নাশকতা বাড়তে থাকায় অপরাধী শনাক্তে গুরুত্ব বেড়ে গেছে সিসি ক্যামেরার। এর মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এই অবস্থায় চাহিদার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দামও। সব ধরনের ব্র্যান্ড আমরা কিন্তু এখন ইনপুট করি এবং সেলও করতেছি ভালো। এইচডি ক্যামেরার টোটাল প্যাকেজটা পড়তেছে 45,000 টাকার মধ্যে, আর অ্যানালগ ক্যামেরার গুলো পড়তেছে 35-এর মধ্যে। সাধারণ মানের সিসি ক্যামেরা দিয়ে মাত্র 10 থেকে 20 মিটার দূরত্বের চিত্র ধারণ সম্ভব, তবে এইচডি ম্যানের ক্যামেরা দিয়ে 30 থেকে 70 মিটার দূরত্বের চিত্র ধারণ করা যায়। কিন্তু মানুষের মধ্যে ধারণা না থাকায় নিম্নমানের ক্যামেরা বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি। অনেকেই কম প্রাইসের কারণে কিনছে যে নিম্নমানের ক্যামেরা। কোন জায়গায় লাগানো হচ্ছে এবং সেখানে কি ক্যামেরা লাগবে সরকার থেকে এটা নির্দিষ্ট করে দিলে তাহলে সাধারণ মানুষ আর এই ভোগান্তির শিকার হবে না, ভালো জিনিসটা ইউজ করবে এবং আমাদের যে পারপাস সেটাও ঠিকমতো সলভ হবে। সিএমপির শীর্ষ এই কর্মকর্তার মতে, নিম্নমানের ক্যামেরায় নাইট ভিশন সিস্টেম দুর্বল হওয়ায় রাতের চিত্র দেখে অপরাধীকে শনাক্ত করা অনেকটা কঠিন। মূলত অপরাধীরা, সন্ত্রাসীরা তো রাতের অন্ধকারটাকে তারা বেছে নেয়, তো ফলে নাইট ভিশন না থাকলে এই ক্যামেরা ইউজলেস। আগে চট্টগ্রামে প্রতি মাসে মাত্র কয়েকশো ক্যামেরা বিক্রি হলো, এখন বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার। সাম্প্রতিক সময়ে সারা দেশে বেশ কিছু অপরাধের রহস্য উন্মোচনে মূল ভূমিকা পালন করেছে এই সিসি ক্যামেরা। এখন চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে সিসি ক্যামেরা দেখাচ্ছে বিক্রি হচ্ছে, কিন্তু এর কতটুকু মানসম্মত তাও কেউ পর্যালোচনা করছে না। আর এর কার্যকারিতা কতটুকু থাকে তাই এখন দেখার বিষয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রকাশক দীপন হত্যা সহ ব্লগারদের উপর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে সমাবেশ এবং আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। বিকেলে এই সমাবেশে অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন সহ সাধারণ মানুষ। এ সময় তারা প্রকাশক ফয়সাল আরফিন দীপনের হত্যাকারী সহ মুক্ত চিন্তা চর্চাকারীদের উপর হামলা এবং সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। পাশাপাশি সমাবেশে বক্তারা জঙ্গিবাদ রুখে দিতে সরকারকে আরও সজাগ হওয়ার পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে আলোর মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রদক্ষিণ করা হয়। অপরাধীদের বিচারের আওতায় এনে দেশের সব মানুষ যেন মত প্রকাশের স্বাধীনতা পায় এবং মুক্ত চিন্তা চর্চা করতে পারে, সেই পরিবেশ রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে বলে জানান তারা। লেখক ও প্রকাশক দীপন হত্যার পর মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ হয়ে পড়েছে। আগের মতো আর লেখক, কবি সাহিত্যিক ও পাঠকদের আড্ডা জমে না এখানে। দোকানগুলোতে কমে গেছে ক্রেতা সমাগম ও বিকিকিনিও। এই অবস্থায় মার্কেটের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন প্রকাশকরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
90 দশকে পাঠক সমাবেশ নামে ছোট্ট একটি বইয়ের দোকান দিয়ে যাত্রা শুরু হয় আজিজ সুপারমার্কেট বইয়ের বাজারের। পরে লেখক, কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা সহ নানা ক্ষেত্রের সৃজনশীল মানুষদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এই মার্কেট ও এর আশপাশ। সাথে যুক্ত হয় উদ্দেশ্যমূলক কিংবা উদ্দেশ্যহীন তরুণদের আড্ডা। সম্প্রতি মার্কেটের ভেতরে লেখক ও প্রকাশক দীপন হত্যার ঘটনায় সবকিছুই যেন নিষ্প্রাণ হয়ে পড়েছে। প্রাণ চাঞ্চল্যের স্থান দখল করেছে এক ধরনের ভয়। অ্যাক্সিডেন্টের পরে তখন আড্ডাটা ওইভাবে জমে না এবং সবাই ওইভাবে কেউ আসতেও চায় না। এই যে প্রাণ চাঞ্চল্য ছিল, এই ঘটনার পর এটি স্তব্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন ওই ঘটনার পর মার্কেটে ক্রেতা উপস্থিতি কমার পাশাপাশি কমেছে বেচা বিক্রিও। মানুষ এখন ভয়ে আসতে চায় না, কারণ এখানে খুন হয়ে গেছে। আগের তুলনায় কোনো বেচাকেনাই নাই, আমরা খুব কষ্টের মধ্যেই আছি। প্রকাশকরা জানালেন এখনো ভয়ে ভয়ে আছেন তারা। মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি তাদের। তবে মার্কেটের ব্যবসায়ী সমিতি বলছেন ইতোমধ্যে প্রশাসনের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীও নিয়োগ করা হয়েছে। আমাদের নিরাপত্তাটা আসলে নিশ্চিদ্র হচ্ছে না। তো আমি মার্কেট কমিটির কাছে দাবি জানাবো যে প্রবেশ মুখ সংকুচিত করে সন্দেহভাজন লোকদেরকে আমাদের মার্কেটের নিরাপত্তা কর্মীরা চ্যালেঞ্জ করতে পারেন। আমাদের সিভিলে কিছু নিরাপত্তা কর্মী পুরো মার্কেটটাতে ঘুরতেছে ফিরতেছে, তারপর প্রশাসন থেকেও আমাদেরকে পুলিশ দিয়েছে, তারাও ঘুরতেছে। গত 31শে অক্টোবর আজিজ সুপারমার্কেটে নিজ প্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির স্বত্বাধিকারী ও লেখক ফয়সল আরিফিন দীপনকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি ব্লগার হত্যা, বিদেশি নাগরিক হত্যা কিংবা তাজিয়া মিছিলে হামলা সবই বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। এসব ঘটনা ছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। দুপুরে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা সার্কিট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আকস্মিকভাবে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে 8টি খুন করা হলো, এইটি আমরা তদন্ত করে দেখছি, দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, যাতে করে ভবিষ্যতে এই অপকর্ম করার দুঃসাহস ও দুঃস্বপ্ন চিন্তা না করে। দুই ধরনের গ্রুপ আছে, একটা গ্রুপ হচ্ছে বেল নিয়ে এসে পলাতক হয়েছে, আর একটা গ্রুপ কিন্তু বেল নিয়ে এসে আবার তার নর্মাল যে স্বাভাবিক পেশা সেই পেশায় নিয়োজিত আছে। এই দুই গ্রুপের যারা বেল নিয়ে আসে, আমি আপনাদের বলতে পারি আমরা কিন্তু তাদেরকে বেল মনিটরিং করি। মিনিং কে ভিতরে আছে, কে বেল নিয়ে বাইরে আসলো, আসার পরে সে কি পলাতক হলো নাকি সে এলাকায় থাকলো, এগুলো কিন্তু আমরা মনিটরিং করি এবং এগুলো আমাদের ওয়াচে আছে। সন্ধ্যার সময় আরো থাকছে। এক সময়ে মাদকাসক্তদের দিয়ে চলছে রাজধানীর পুনর্বাসন কেন্দ্রের চিকিৎসা সেবা। 3 মালিককে 6 মাসের কারাদণ্ড দিলেন আদালত। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মেয়াদ শেষের আগেই সরকারকে জাতীয় নির্বাচন দিতে বাধ্য করতে একটি গোষ্ঠী বিদেশি হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে। সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। এই হত্যাকাণ্ড নিয়ে যখন লেখালেখি হচ্ছে, বলাবলি হচ্ছে, ঠিক সেই মুহূর্তে টিআইবি কি বলেছে, এই সমস্যার সমাধান হবে যদি দেশে অনতি বিলম্বে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়। তাইলে কি আমরা এই প্রশ্ন রাখতে পারি না, টিআইবির যিনি এই কথা উচ্চারণ করেছেন, আমি তার নাম নিলাম না, আমরা কি এই কথা বলতে পারি না যে এই অবস্থাটা সৃষ্টি করা হয়েছে একটি নির্বাচন। এখন লক্ষ্য করেন, আমি কিন্তু আমার প্রতিক্রিয়া, আমি সাংবাদিক সম্মেলনে অন্য ব্যাপারে সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম, সাংবাদিকদের প্রশ্নের উত্তর আমি বলেছিলাম যে টিআইবি প্রমাণ করেছে যে টিআইবি বিএনপির একটি অঙ্গ সংগঠন। বেগম খালেদা জিয়াকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ধ্বংসাত্মক রাজনীতি কোনো সুফল বয়ে আনবে না। দুপুরে গাজীপুরের টঙ্গী থানা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সমস্ত দরজা বন্ধ করে তো আপনার রাজনীতি চালানো সম্ভব না। সুতরাং আশা করি যে বেগম খালেদা জিয়ার শুভ বুদ্ধি উদয় হবে এবং উনি কনস্ট্রাকটিভ পলিটিক্সে আসবেন আর ভাঙচুরার উদ্যোগ গ্রহণ করবেন না। তাহলেই কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না হলে আপনার কোনো আলোচনায় আপনার কোনো ফলপ্রসূ হয় না। বিরোধী মত দমন করতে গিয়ে সরকার দেশকে রাজনীতি শূন্য করে দিচ্ছে বলে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সারা দেশে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের সন্ত্রাসী হিসেবে গ্রেফতার শিষ্টাচার বহির্ভূত। গত কয়েকদিনে 2000-এরও বেশি নেতাকর্মীকে হঠাৎ করে গ্রেপ্তার করেছে। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, ক্রিমিনালদের ধরা হচ্ছে। রাজনৈতিক নেতাকর্মীদের ক্রিমিনাল গণ্য করা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে মোটেই পড়ে না। এই ধরনের মনোভাব উগ্র ফ্যাসিবাদের জন্ম দেয়। সরকার বিরোধী মত সহ্য করতে পারছে না, তাই দেশে এখন রাজনীতি ক্রমেই শূন্য হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোটেই শুভ নয়। বিশ্বের 50টি স্বল্পোন্নত দেশের জন্য ওষুধের মেধাস্বত্বে বিশেষ সুবিধা বহাল রাখার সিদ্ধান্তে বাংলাদেশ আরও 17 বছর কম খরচে ওষুধ তৈরি ও কেনাবেচা করতে পারবে। এবছরের 31 ডিসেম্বর মেধাস্বত্বের মেয়াদ শেষ হওয়ার আগে WTO এই সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। চলতি বছরেই শেষ হতে যাচ্ছে দরিদ্র দেশগুলোর জন্য উন্নত বিশ্বের দেয়া ওষুধের মেধাস্বত্বর বিশেষ সুবিধার মেয়াদ। বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই সুবিধা বহাল রাখতে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত মেধাস্বত্ব বিষয়ক পরিষদ ট্রিপসের বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় WTO। আর এজন্য 2033 সাল পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমা। এ ছাড়ের ফলে মেধাস্বত্বর জন্য বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থ ব্যয় করতে হবে না। এতে একদিকে যেমন দামি ওষুধ নিজেদের বাজারে কম খরচে উৎপাদন করতে পারবে, অন্যদিকে দেশের উৎপাদিত ওষুধ থাকবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। এমনটাই মনে করছেন ওষুধ শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা। 16 কোটি লোক নতুন নতুন আবিষ্কার যদি এই অল্প দামে পায়, তাহলে পর একটা বিরাট সুবিধা না? তার ফলে কি হবে, বাংলাদেশের জনগণ সুলভ মূল্যে ওষুধ পাচ্ছে, নতুন নতুন ওষুধ। আর দ্বিতীয় অবস্থা হলো, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলির জন্য গোটা পৃথিবীর দ্বার উন্মুক্ত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পোন্নত দেশগুলোতে জনস্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে নতুন এই আইন। আর এর ফলে বাংলাদেশের চিকিৎসা সুবিধাও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। পেটেন্ট আইন যদি মানতে হয়, তখন ওই পেটেন্ট ওষুধের দাম তো অনেক বেশি। তো ফলে আমরা ওই ওষুধগুলো ব্যবহার করতে গেলে আমাদের অনেক কাঁচামাল অনেক বেশি দামে কিনতে হবে। তো যদি কিনতে হয়, তখন ওষুধের দামটা যাবে বেড়ে। লাভ হলো এই যে আমরা যেই দামে ওষুধ পাচ্ছিলাম, এখন আমরা সেই দামেই ওষুধ পাবো। আমাদের ওষুধের দাম আর বাড়ার কোনো কারণ নেই। তারা বলছেন, যদি বাংলাদেশ এর মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের পর্যায়ে উন্নীত হয়, তাহলেও আগামী 9 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। আগামী 15 থেকে 18 ডিসেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে আগামী পৌরসভা নির্বাচন। এ সংক্রান্ত অধ্যাদেশটি আইন আকারে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন 2015। এছাড়া বৈঠকে বীমা কর্পোরেশন আইন 2015-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাণিজ্যিক উদ্দেশ্যের পাশাপাশি জনস্বার্থের বিষয়টি নিশ্চিত করে আইনটি পরিচালনার বিষয়ে গুরুত্ব দেয় মন্ত্রিসভা। এর আগে বৈঠকের শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির তালিকাভুক্ত প্রতিষ্ঠানে উন্নীত হওয়ায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানায় মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। ধারা 19-এর বিধান সাপেক্ষে কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হইতে হইবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয়, ওই কথাগুলো অতিরিক্ত যোগ করা হয়। দলীয় পদ্ধতিতে যাওয়া হয় একইভাবে। পৌরসভা নির্বাচনের প্রচারণায় মন্ত্রী এমপিরা অংশ নিলেও তা লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় তিনি আরো বলেন, সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনে প্রস্তুত কমিশন, তবে দলীয় ব্যানারে এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। প্রত্যেক দলের একটা স্ট্রাকচার আছে, প্রত্যেক দলের সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, আদার অফিস বিয়ারার আছেন। They can participate in the campaign.
এটি সরকার দলের তারা যেরকম করতে পারবেন, বিরোধী দলের তারাও করতে পারবেন। নির্বাচন করার জন্য নিবন্ধিত হয়েছেন, আপনি যদি মনে করেন যে না আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না, আপনাকে কেউ জোর করে তো নির্বাচনে অংশগ্রহণ করাতে পারবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া ডিউরিং ইলেকশন, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন কমিশন সে কাজটি করতে পারবেন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার স্ত্রী শিল্পী আসমা কিবরিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বাদ মাগরিব দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয় তাকে। এর আগে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 9টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আসমা কিবরিয়া। তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনেক বছর ধরে ওনার বিভিন্ন রোগে উনি আক্রান্ত ছিলেন। অনেক দিন দীর্ঘ যুদ্ধের পর উনি শেষে আজকে লাস্ট ব্রিথ করলেন। চিত্রশিল্পী ছিলেন, ওনার অনেক ছবি রেখে গেছেন। 11টা একক প্রদর্শনী উনি করেছিলেন। তার চেয়ে বেশি উনি আমার বাবার পাশে সবসময় অনেক বছর, 50 বছরের উপরে একসঙ্গে ছিলেন, 51 বছর। ময়মনসিংহের মুক্তাগাছায় 8 বছরের শিশু ফরহাদ হত্যা মামলায় 6 জনের ফাঁসি এবং 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জহিরুল কবির এই আদেশ দেন। মামলার বিবরণী থেকে জানা যায়, মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে প্রতিবেশী আব্দুল কুদ্দুসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে 2010 সালের 5 মে আইয়ুব আলীর ছেলে ফরহাদকে মারধর করে প্রতিবেশী আব্দুল কুদ্দুস। এক পর্যায়ে ফরহাদ মারা গেলে তার হাত পা কেটে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পরদিন ফরহাদের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দুপক্ষের শুনানি শেষে আজ এ রায় দেন আদালত। আমার ছেলে হত্যার রায়, আজকে যে রায়টা হলো, এই রায়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এবং এই রায় যেন উচ্চ আদালতে যেন বহাল থাকে এবং কার্যকরী হয়, যাতে এরা এই আসামিরা আর কোনো দিন পার হয়ে না আসতে পারে। আমরা খুব খুশি হয়েছি, ন্যায় বিচার প্রাপ্ত হয়েছে। আইনসঙ্গতভাবে যদি আপিল করে তাহলে আমরা আপিলে পার্সু করব এবং এটা ফলো করে আমাদের রাষ্ট্রপক্ষে যা কর্তব্য এটা পালন করব। একসময় নিজেরাই মাদক গ্রহণ করতেন, এরপর পুনর্বাসন কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার অভিজ্ঞতা নিয়ে এখন তারাই মাদকাসক্তদের চিকিৎসক বনে গেছেন। শুনলে অস্বাভাবিক মনে হলেও এমন মাদকাসক্তদের দিয়েই পরিচালিত হচ্ছে রাজধানীর অনেক পুনর্বাসন কেন্দ্র। রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনহীন এ ধরনের 2টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের 3 মালিককে 6 মাস করে কারাদণ্ড দিয়েছেন র‍্যাব 2-এর ভ্রাম্যমাণ আদালত। মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসতে চিকিৎসা নিতেই অনেকে ভর্তি হয়েছেন এসব কেন্দ্রে। 15 বছর বয়সী কিশোর থেকে শুরু করে আছেন 50 বৃদ্ধ। তবে উদ্বেগের বিষয় হলো, এসব পুনর্বাসন কেন্দ্রে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স থাকার কথা থাকলেও তারা আসেন কালে ভদ্রে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 2-এর একটি দল মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় নিউ তৈরি মাদকাসক্ত কেন্দ্র এবং ফিউচার মাদকাসক্ত কেন্দ্রে অভিযান চালিয়ে এমন চিত্রই দেখতে পান, যেখানে মাদকাসক্তদের নেশার আকাঙ্ক্ষা তীব্র হলে কর্তৃপক্ষই দেন ভিন্ন চিকিৎসা। অনেকে আবার চিকিৎসা নিতে নিতে এখন নিজেই পালন করছেন চিকিৎসকের ভূমিকা। বেড়া উঠলে মনে করেন 2-3 জন ধরে একদম নাকি মুখের ভিতর পানি দিতে থাকে, পানি দেয়, তারপরে 2-3 বার করে গোসল করায়, তারপরে এই ট্রিটমেন্ট তাদের। আমাকে মারধর করবে, কঠোর করে পানি থেরাপি দেয়, এই করে সেই করে মেন্টালি শারীরিক নির্যাতন করে। সপ্তাহে একদিন ডাক্তার আসে, আইসা ওজন মাপে, দেখলো না দেখলে না, এখানে কোনো নাচ টাচ নাই বা কোনো অন্য কোনো চিকিৎসা বা সেবা যত্ন নাই। বারাকায় ট্রিটমেন্ট নিচ্ছি, নেওয়ার পরে ওখানে ভলেন্টিয়ার সার্ভিস দিচ্ছি, তারপরে এখানে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পর এখানে এসে চাকরি করছি। নিয়ম নীতি না মেনে চলা কেন্দ্র দুটি 7 দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ন্যূনতম একজন সার্বক্ষণিক চিকিৎসকের যে উপস্থিতি থাকার কথা এবং তাদের তত্ত্বাবধান দেখার জন্য 8 থেকে 10 জন এই স্বাস্থ্য স্টাফ থাকার কথা, আমরা তাদের কাউরেরই উপস্থিতি পাইনি এবং আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি যে এদের এই কাজগুলো যারা করছে তারা নিজেরাও সাবেক মাদকাসক্ত, ন্যূনতম অক্সিজেনের ব্যবস্থাও নাই সেখানে। মালিক 3 জনকে আমরা 6 মাস করে কারাদণ্ড প্রদান করেছি এবং এর মধ্যে একজনকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো 1 মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক সিও তারেক সাইদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার পুনঃ তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর করা রিভিউ আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশিক ইমাম এই আদেশ দেন। এ সময় র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ গ্রেপ্তারকৃত 22 আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের নির্দেশে আবারও তাদের কারাগারে পাঠানো হয়। পরে আগামী 30 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারক। একই সাথে আইনজীবী চন্দন সরকার ও ড্রাইভার ইব্রাহিম হত্যা মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরুর জন্য জর্জ কোর্টে প্রেরণের নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত বছরের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। আইনসম্মত না হয় বাদীর রিভিশন মোকদ্দমাটি খারিজ করে দিয়ে মামলাটি নিম্ন আদালতের মূল রেকর্ড নিম্ন আদালতে পাঠিয়ে দিয়েছে এবং এই মামলাটির পরবর্তী তারিখ আছে 30/11/2015 তারিখ, 30/11/15 তারিখ। আরেকটা মামলা যেমন আজকে বিচারের জন্য বদলি হয়েছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে, এই মামলাটিও ওই দিন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি হবে। এজাহারকারীর সাথে আমি কথা বলেছি, এই আদেশে উনি অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে ইনশাল্লাহ আমরা যাব। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী সহ 213 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের অনেকের বিরুদ্ধেই নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাশকতার লক্ষ্যে জামায়াত শিবির ও বিএনপি কর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার 7টি উপজেলায় অভিযান চালায় যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত অভিযানে 46 জনকে আটক করা হয়। একই সময়ে নাশকতা প্রতিরোধে ঝিনাইদহের 6টি উপজেলায় অভিযান চালায় পুলিশ। এ সময় নাশকতার অর্থ যোগানদাতা সন্দেহে 17 জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বরিশাল থেকে মহানগর জামায়াতের নায়েবে আমির এবং আইন বিষয়ক সম্পাদক সহ 16 জন, সাভার থেকে রূপনগর থানা জামায়াতের রোকন সহ 26 জন এবং সিরাজগঞ্জ থেকে 32 ও দিনাজপুর থেকে 76 জনকে আটক করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 2021 সালের মধ্যে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিকেলে রাজধানীর লালমাটিয়ার নিউ কলোনি মাঠে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতাধীন লালমাটিয়ার নিউ কলোনির পুরাতন 7টি ভবনে বাস করা স্বল্প আয়ের মানুষের জন্য নির্মিতব্য ভবনে 114টি পরিবারকে ফ্ল্যাটের বরাদ্দপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী জানান, যত শিগগির সম্ভব এসব ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। আগামী 30 মাসের মধ্যে ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে বলে আশা করেন মন্ত্রী। নিউ কলোনির পুরনো 3টি ভবন 60-এর দশকে নির্মাণ করা হয়েছিল। গণপূর্ত মন্ত্রণালয় এসব ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করে সেখানে বসবাসরতদের কাছে স্বল্প মূল্যে ফ্ল্যাট বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় বিক্ষোভ প্রদর্শন করেন কলোনির কিছু বাসিন্দা। এ সময় সরকারি দলের কর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম করা হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের 1,10,00,000 অবৈধ অভিবাসীদের বৈধতায় সংখ্যাগরিষ্ঠ জনগণ ও রাজনীতিবিদরা অভিন্ন মত পোষণ করার পরও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভিবাসীদের বৈধতা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউশনের পরিচালক সাবেক ইমিগ্রেশন কমিশনার ডরিস মাইজনার। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জনসংখ্যার শতকরা 55% নাগরিকই অভিবাসী, আর অভিবাসী জনসংখ্যার মধ্যে সিংহভাগই তরুণ কর্মশক্তি। এই বিশাল অভিবাসী কর্মশক্তিকে কাজে লাগাতে না পারলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি হুমকির মুখে পড়বে বলে মনে করছে দেশটির বিভিন্ন গবেষণাধর্মী প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিনিউইং আমেরিকা সিরিজে অভিবাসী নীতির ভবিষ্যৎ শীর্ষক নীতি নির্ধারণী আলোচনার আয়োজন করে যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশন। যুক্তরাষ্ট্রের শীর্ষ গবেষণাধর্মী সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন সভায়। কাউন্সিল অন ফরেন রিলেশনের সিনিয়র ফেলো টেড এলডেন বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশের হার বর্তমানে রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। গত 5 বছরে এদেশে অভিবাসী প্রবেশের সংখ্যা কমে এসেছে। যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ বেশি থাকলে বেশি অভিবাসী আসে, আবার কাজের সুযোগ কমে গেলে কম অভিবাসী আসে।
তবে সীমান্তে কড়াকড়ি আরোপ করায় এর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমে এসেছে। এদিকে আলোচনার দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তরে সময় টেলিভিশনকে সাবেক ইমিগ্রেশন কমিশনার ডোরিস মাইজনার যুক্তরাষ্ট্র থেকে 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বহিষ্কারের চিন্তাকে অবাস্তব বলে উল্লেখ করেন। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবচেয়ে ভালো সমাধান অভিবাসীদের বৈধতার পথ সুগম করা। 2012 ও পূর্ববর্তী সময়ে প্রতি বছর 4 লাখ অভিবাসীকে বহিষ্কার করেও পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে যুক্তরাষ্ট্র সরকারকে পিছু হটতে হয়েছে বলেও মন্তব্য করেন এই ইমিগ্রেশন কমিশনার। সময় সংবাদ, নিউ ইয়র্ক। মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পথে বিরোধী নেতা অং সান সুচির দল এনএলডি। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মোট 498 আসনের মধ্যে এ পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত 32টি আসনের মধ্যে 32টিতেই জয় পেয়েছে এনএলডি। পূর্ণ ফল প্রকাশের আগেই নির্বাচনে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি। রোববার ভোট গণনা শুরুর পরপরই ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরের সামনে জড়ো হয় দলটির শত শত সমর্থক। এনএলডির প্রতীক লাল রঙের পোশাক ও পতাকা হাতে আনন্দ উল্লাসে মেতে ওঠে অনেকেই। এনএলডি জয়ী হবে এমন বিশ্বাস নিয়েই আমি অং সান সুচিকে ভোট দিয়েছি। আমরা অবশ্যই সফল হব। মিয়ানমারে 25 বছরের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক এই নির্বাচনের ফল প্রকাশকে কেন্দ্র করে বাড়তি উত্তেজনা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। রাত পোহাতেই সোমবার সকালে ইয়াঙ্গুনবাসীকে দেখা যায় পত্রপত্রিকার দোকানের সামনে ভিড় করতে। নির্বাচনের ফল কি হয় সেই উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। যে দলই জয় পাক না কেন, আমরা আশা করি তারা জনগণের কল্যাণে কাজ করবে। এরই মধ্যে সেনা সমর্থিত ক্ষমতাসীন সরকার নির্বাচনে সুচির দলের কাছে পরাজয় মেনে নিয়েছে। ইউএসডিপির কেন পরাজয় হলো তার কারণ অনুসন্ধান করা হবে বলে দলটির এক নেতার বরাত দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সোমবার সকালে ইয়াঙ্গুনে এনএলডির সদর দপ্তরে পৌঁছান সুচি। এ সময় তিনি সমর্থকদের চূড়ান্ত ফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। আমার মনে হয় নির্বাচনের ফল কি হতে যাচ্ছে তা সবাই জানে। এরই মধ্যে সরকারিভাবে ফল প্রকাশ করতে শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার রাজধানী নাইপিদোতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার। এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আমি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইয়াঙ্গুনের লাথা ও সেক্কান উভয় আসনেই এনএলডি জয় পেয়েছে। 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে ক্ষমতায় আসে ইউএসডিপি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সাবেক জেনারেল থান শোয়ে। তার পরপরই প্রধানত পাশ্চাত্যের চাপে রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ সফররত অস্ট্রেলিয়া নিরাপত্তা পর্যবেক্ষক দল দ্বিতীয় দিনও ব্যস্ততার মধ্য দিয়ে পার করেছে। এদিন তারা বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং অনুশীলন ভেন্যু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তবে পরিদর্শন শেষে নিরাপত্তা বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি পর্যবেক্ষক দলের সদস্যরা। সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে টিম অস্ট্রেলিয়াকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন আশ্বাস দেওয়া হলেও তাতে হয়তো খুব একটা আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশে সফররত সকারুজদের নিরাপত্তা পর্যবেক্ষক দল। তাই রাতের অন্ধকার কাটতেই প্র্যাকটিস ভেন্যু শেখ জামাল ধানমন্ডি ক্লাবে সদল বলে হাজির প্রতিনিধিরা। প্র্যাকটিস ভেন্যু পরিদর্শন শেষে নিরাপত্তা পর্যবেক্ষক দলের গন্তব্য ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। মাঠের ভেতরের পাশাপাশি প্রতিনিধিদের পর্যবেক্ষণও ছিল বাইরের নিরাপত্তা ব্যবস্থাও। এসব বিষয়ে গণমাধ্যমে কথা না বললেও পর্যবেক্ষণ শেষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশকে সবুজ সংকেত দিয়েছেন প্রতিনিধিরা। প্র্যাকটিস ভেন্যু এবং আমাদের যে ম্যাচ হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, দুটো ভেন্যু ওনারা দেখেছেন যে মাঠের অবস্থা কেমন, এই মাঠে নিরাপত্তা ব্যবস্থা কি হবে, এই সবগুলোই ওনারা পর্যবেক্ষণ করেছেন। যেভাবে ব্যবস্থা নিয়েছি অথবা নিব অথবা নিচ্ছি তাতে উনি অসন্তুষ্ট না, আমার কাছে সেরকম মনে হয়েছে।
এদিকে নিরাপত্তা পর্যবেক্ষণ করে বাংলাদেশকে বাড়তি কোনো ব্যবস্থা নিতে অনুরোধ করেনি অতিথিরা। তবে তাদের কোনো চাহিদা থাকলে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ পুলিশ। পাশাপাশি ম্যাচের দিন বন্ধ রাখা হবে স্টেডিয়ামের আশেপাশের দোকানপাট। সার্বিক দিক বিবেচনা করে আমরা অতীতের সমস্ত ম্যাচ অথবা টুর্নামেন্টের থেকে এই ম্যাচকে আমরা অধিক গুরুত্ব দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। প্লেয়াররা যখন মুভ করবে তখন ট্রাফিক আরো স্মুথ করব আমরা। বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে আগামী 14 নভেম্বর বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। This time is Nitin Kumar Das opens his account with the biggie. সাকিব ছাড়াই সিরিজ জিততে চায় বাংলাদেশ। 242 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয় কাটিয়ে জবাব দিচ্ছে জিম্বাবুয়েও। তদারকি না থাকায় চীন থেকে গণহারে আসছে নিম্নমানের সিসি ক্যামেরা। রাতের বেলা অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে বলছে পুলিশ। ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। দীপন হত্যার পর আজিজ সুপারমার্কেট এখন অনেকটাই নিষ্প্রাণ, নিরাপত্তা জোরদারের দাবি। ময়মনসিংহে 8 বছরের শিশু ফরহাদ হত্যা মামলার রায় ঘোষণা। 6 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ। এবং মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু। নিশ্চিত বিজয়ের পথে সূচির দল এনএলডি, ক্ষমতাসীন দলের পরাজয় স্বীকার। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।